ওকে। আজকে আমরা ওয়েভস অ্যান্ড অসিলেশনটা একটু রিভাইজ করব। তো দেখো যে ওয়েভ অসিলেশন বলতে আমরা কি পড়ছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন। ওকে, তো ফার্স্টে আমরা এই টপিকে যেটা ফার্স্ট পড়েছিলাম সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যান্ড অসিলেটরি মোশন কাকে বলে। আমাদের ফার্স্ট টপিক আজকের পিরিয়ডিক অ্যান্ড oscillatory motion. Okay, the motion in which repeats after a regular interval of time is called periodic motion. অর্থাৎ যে কোনো একটা মোশন যে একটা রেগুলার ইন্টারভাল অফ টাইমে রিপিট করে, বুঝতে পেরেছো? তা সেম মোশনটা রিপিট হবে, তাকে আমরা কি বলবো? পিরিয়ডিক মোশন। ওকে, এই পিরিয়ডিক মোশনে কি হবে, সেখানে একটা রেস্টোরিং ফোর্স থাকবে এবং সেই রেস্টোরিং ফোর্সের জন্য একটা বডি সে সেম পাথ বরাবর বারবার যাওয়া আসা করবে এবং একটা তার কি থাকবে, মিন পজিশন থাকবে বা ইকুইলিব্রিয়াম পজিশন থাকবে, যে পজিশনে সে সবচেয়ে বেশি স্টেবল। বুঝা গেল? তো সেই এই কন্ডিশন গুলো যে মেনে চলবে তাকে আমরা কি বলবো, সেই টাইপের পিরিয়ডিক মোশন গুলোকে আমরা বলবো অসিলেটরি মোশন। ওকে, তো এই যে অসিলেটরি মোশন সেইটা কিন্তু ওয়ান টাইপ অফ পিরিয়ডিক মোশন, মানে এই অসিলেটরি মোশনটা বারবার রিপিট করবে, তার জন্য এটা পিরিয়ডিক। কিন্তু স্পেশাল কি আছে? স্পেশাল আছে এখানে একটা রিস্টোরিং ফোর্স কাজ করবে আর টু অ্যান্ড ফ্রো মোশন হবে অ্যাবাউট মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। তো সেইটা হচ্ছে অসিলেটরি মোশন। তাহলে এখানে আমরা একটু কনক্লুশন লিখবো যে পিরিয়ডিক মোশন কাদেরকে বলবো? পিরিয়ডিক মোশন কাদেরকে বলবো? যে মোশনটা রেগুলার ইন্টারভাল অফ টাইমে রিপিট করে। the motion in which repeats after a regular interval of time, after a regular interval of time, তো সেইগুলোকে আমরা কি বলবো? পিরিয়ডিক মোশন। এবার এই পিরিয়ডিক মোশন একটা স্পেশাল কেস হচ্ছে অসিলেটরি মোশন। এই অসিলেটরি মোশনের স্পেশাল কি আছে? অসিলেটরি মোশনের স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা রিস্টোরিং ফোর্স থাকবে। রিস্টোরিং ফোর্স অর্থাৎ যে ফোর্সটা তাকে বারবার ইকুইলিব্রিয়ামের দিকে টেনে নিয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে দেখো, একটা ধরো পার্টিকেল এরকম ভাবে যাতায়াত করছে, মাইনাস এ থেকে প্লাস এ এর দিকে যাতায়াত করছে, আর এইখানটাতে এটা জিরো, এক্স ইকুয়ালস টু জিরো। এটা কি? এইটা হচ্ছে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, যে পজিশনে পার্টিকেলটা সবচেয়ে বেশি স্টেবল। ওকে, তো এটা হচ্ছে অসিলেটরি মোশন। এবার এই অসিলেটরি মোশনের অনেকগুলো টাইপ আছে। টাইপস অফ অসিলেটরি মোশন, টাইপস অফ অসিলেটরি মোশন কি কি টাইপ ছিল? এক নম্বর টাইপ হচ্ছে লিনিয়ার অসিলেটরি মোশন। এক নম্বর টাইপ হচ্ছে লিনিয়ার অসিলেটরি মোশন। এক্সাম্পল কি ছিল? এক্সাম্পল ছিল মাস স্প্রিং সিস্টেম। এটার এক্সাম্পল ছিল মাস স্প্রিং সিস্টেম। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে সার্কুলার অসিলেশন। সার্কুলার অসিলেশন, এইটার এক্সাম্পল কি ছিল? এটার এক্সাম্পল ছিল সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক পড়বো অসিলেটরি সিস্টেম কাদেরকে বলে। নেক্সট টপিক আমাদের অসিলেটরি সিস্টেম কাদেরকে বলবো? অসিলেটরি সিস্টেম কাদেরকে বলবো?
ওকে, অসিলেটরি সিস্টেম মানে কি, একটা সিস্টেম যে সিস্টেমটা টু অ্যান্ড ফ্রো মানে কি করবে, একটা মিন পজিশনকে সেন্টার রেখে বারবার যাতায়াত করবে, সেই পজিশনটা টু অ্যান্ড ফ্রো মোশন করবে অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, আর কি থাকবে, একটা রিস্টোরিং ফোর্স থাকবে, সেটাকে কি বলবো, অসিলেটরি সিস্টেম বলবো। ওকে, তাহলে অসিলেটরি সিস্টেম কাদেরকে বলবো, আমি ডেফিনেশনটা লিখে দিলে বুঝতে সুবিধা হবে। the system in which the object exhibit to and fro motion about the equilibrium position with a restoring force, সেটাকে কি বলবো, অসিলেটরি সিস্টেম। এবার এই অসিলেটরি সিস্টেমের দুটো টাইপ হয়, এই অসিলেটরি সিস্টেমকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে নন মেকানিক্যাল। ওকে, এবারে এই মেকানিক্যাল আর নন মেকানিক্যাল সিস্টেম দুটো কি কি ছিল। মেকানিক্যাল সিস্টেম হচ্ছে যে বডিটা নিজে নিজেই তার পজিশনটা চেঞ্জ করবে, এবং তার পজিশন চেঞ্জের কারণ কে কে থাকবে বলতো, একটা হচ্ছে ইনার্শিয়া, পজিশন চেঞ্জের কারণ থাকবে ইনার্শিয়া, আর দুই নম্বর হচ্ছে একটা রিস্টোরিং ফোর্স। আচ্ছা, নন মেকানিক্যাল সিস্টেম, এটা কি হবে, বডিটা মানে তার নিচে পজিশনটা সেটা কিন্তু নিজে নিজে চেঞ্জ করবে না, বুঝতে পেরেছো, ফিজিক্যালি চেঞ্জ করবে না, আর ফিজিক্যাল প্রপার্টিটা কি করবে, পিরিয়ডিক্যালি ভ্যারি করবে নন মেকানিক্যাল সিস্টেমে। যেমন খুব একটা সহজ এক্সাম্পল, সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট in an oscillator circuit বা oscillatory circuit in an oscillatory circuit, সেটা হচ্ছে আমাদের নন মেকানিক্যাল অসিলেটরি সিস্টেম। ওকে, আচ্ছা এবার দেখো আমরা আমাদের মূল টপিকে আসবো, চ্যাপ্টারের যে মূল বিষয় সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম, যেটাকে আমরা শর্ট ফর্মে কি লিখছিলাম, এসএইচএম। ওকে, খুব সহজ একটা জিনিস, তার জন্য নাম সিম্পল। কি বলছিল দেখো, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট টাইপ অফ অসিলেটরি মোশন, এই সিম্পল হারমোনিক মোশন। ওকে, এখানে কি হবে, তাহলে অসিলেটরি সিস্টেমের কন্ডিশন কি ছিল বললাম, যে অসিলেটরি সিস্টেমের কন্ডিশন হচ্ছে সেই মোশন গুলো যে মোশনটা একটা রিস্টোরিং ফোর্স থাকবে, বুঝতে পেরেছো, আর কি থাকবে, ইনার্শিয়া থাকবে। ওকে, তাহলে কি দেখো, এই যে সিম্পল হারমোনিক মোশনটা হবে, সেই মোশনের ক্ষেত্রে তার যে রিস্টোরিং ফোর্স, সেই রিস্টোরিং ফোর্সটা কি হবে, পজিশনের সঙ্গে প্রপোর্শনাল হবে, এবং সাইন কি হবে, নেগেটিভ। বুঝতে পারছি, এক্সটা কি, এক্সটা হচ্ছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট from the equilibrium position। বুঝতে পারছো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে, নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে এটাই, দ্য ডাইরেকশন অফ, লিখে দিচ্ছি আমি তোমাদের জন্য, নেগেটিভ সাইন ইন্ডিকেটস the direction of restoring force is opposite to that of displacement of body। তাহলে বডিটার ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে, রিস্টোরিং ফোর্সটা অপোজিট দিকে কাজ করবে, এই হচ্ছে আমাদের ব্যাপার।
বোঝা গেল? এখানে কেটা কি দেখো, f ইকুয়ালস টু মাইনাস অফ kx হবে। কেটা এখানে কি? কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা কি করছিলাম, এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন করছিলাম। দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা জানি f ইকুয়ালস টু m এ, তাহলে দেখো m এ এখানে লিখলাম, মাইনাস অফ kx হয়ে গেল, তাহলে a ইকুয়ালস টু মাইনাস অফ k বাই m ইন্টু x। তাহলে দেখো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি তো, d2x বাই dt2 মাইনাস অফ প্লাস অফ k বাই m ইন্টু x ইকুয়ালস টু 0, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো d2x by dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়ালস টু 0 লিখতে পারি। আমি ধরে নিচ্ছি যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু k বাই m, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত, রুট ওভার অফ k বাই m। বোঝা গেল? তাহলে ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন মনে থাকবে তো? এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি ধরো আমরা সলিউশন করি কোনোভাবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করতে ম্যাথামেটিক্সও তোমরা শিখেছো, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আছে সেখানে শিখেছো। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি সলিউশন করি, তো আমরা একটা রেজাল্ট পাবো, সেটা কি বলতো, x ইকুয়ালস টু আলফা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি প্লাস বিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা টি। ওকে, এই আলফা বিটাটা কি বলতো, আলফা বিটাটাকে সুপারপজিশন কনস্ট্যান্ট বলা হয় বা কনস্ট্যান্ট। ওকে, টু কনস্ট্যান্টস মনে থাকবে। তাহলে এই যে আলফা বিটার ভ্যালু কি আমরা বের করতে পারবো? হ্যাঁ পারবো। যদি আমাদের ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশনটা বলা থাকে, তাহলে আমরা আলফা বিটার কন্ডিশনটা বের করে নিতে পারবো। বোঝা গেল? এবার দেখো আমি তোমাকে বলেছিলাম যে অয়েলার্স ইকুয়েশন এবং ডি ময়ভার্স থিওরিম, এইগুলো আমি তোমাদেরকে বলেছিলাম ম্যাথামেটিক্যাল যে আমাদের যে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা ছিল সেখানে আমরা বলেছিলাম। তাহলে দেখো সেইগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে x ইকুয়ালস টু আলফা ইন্টু cos ওমেগা টি মাইনাস i ইন্টু সাইন ওমেগা টি প্লাস বিটা ইন্টু cos ওমেগা টি প্লাস i সাইন ওমেগা টি। ওকে, তো এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে দাও। দেখো cos ওমেগা টি আমি এক কাছে নিয়ে আসছি, আলফা প্লাস বিটা cos ওমেগা টি প্লাস আলফা মাইনাস বিটা i সাইন ওমেগা টি আমরা একটা পাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু আমরা a cos ওমেগা টি প্লাস b সাইন ওমেগা টি আমরা পাচ্ছি। ওকে, তাহলে এটা আমরা ধরে নিলাম এটাকে b ধরছি আর এটাকে a ধরছি। বুঝা গেল? তাহলে দেখো x ইকুয়ালস টু r সাইন থিটা ইন্টু cos ওমেগা টি প্লাস r cos থিটা ইন্টু সাইন ওমেগা টি, এটা আমরা ধরতে পারি। কি ধরছি, a ইকুয়ালস টু r সাইন থিটা আর b ইকুয়ালস টু r cos থিটা ধরতে পারি। তাহলে দেখো x ইকুয়ালস টু r টা যদি কমন রাখি, সাইন থিটা ডট cos ওমেগা টি প্লাস cos থিটা ইন্টু সাইন ওমেগা টি, এটা আমরা পাই। তাহলে x ইকুয়ালস টু r ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, এটা বলতে পারি তো? হয়েছে? তাহলে এখান থেকে দেখো তোমরা r এর ভ্যালুটা বের করতে পারবে, r ইকুয়ালস টু রুট ওভার অফ
a স্কয়ার প্লাস b স্কয়ার, আর থিটা ইকুয়ালস টু কি পেয়ে যাবে গো, tan ইনভার্স a বাই b। বোঝা গেল? তাহলে এটা আমরা পেলাম। আবার এই সূত্রটাকেও আমি অন্যভাবে রিপ্লেস করলে x ইকুয়ালস টু r cos অফ ওমেগা টি প্লাস থিটা হিসেবেও লিখতে পারতাম। আমি এটা এরকম করে সাজিয়েছি তাই, কিন্তু এরকম ভাবেও লেখা যেতে পারতো। ওকে, তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যে এসএইচএম করছে। বোঝা গেল? এই দুটো কি রিপ্রেজেন্ট করছে, পার্টিকুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যে এসএইচএম করছে। এই x ইকুয়ালস টু r sin ওমেগা টি প্লাস থিটা, আর একটা হচ্ছে cos ওমেগা টি প্লাস থিটা। এখানে আরটা কি, এই আরটা কি রিপ্রেজেন্ট করছে, আরটা রিপ্রেজেন্ট করছে অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেটরি সিস্টেম, অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেটরি সিস্টেম। ওকে, আর তার থিটা প্লাস ওমেগা টিটা কি রিপ্রেজেন্ট করছে, এটাকে কি বলে বলেছিলাম বলো তো, ফেজ বলেছিলাম, এটাকে ফেজ বলে। ওকে, আর শুধু থিটাটাকে কি বলে, শুধু থিটাটাকে কি বলে, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ বা ইপক। ওকে, ব্যাস। তাহলে এই তোমার হচ্ছে x ইকুয়ালস টু r sin ওমেগা টি প্লাস থিটাটা, আর x ইকুয়ালস টু r cos ওমেগা টি প্লাস থিটাটা, এই দুটো কি রিপ্রেজেন্ট করছে, ডিসপ্লেসমেন্ট অফ, ডিসপ্লেসমেন্ট অফ SHM, ডিসপ্লেসমেন্ট অফ SHM। ওকে, নেক্সট আমরা কি বের করেছিলাম, নেক্সট আমাদের টপিক ছিল ভেলোসিটি, ভেলোসিটি ইন SHM, এটা একটা ইকুয়েশন বের করছিলাম। তো দেখো কি ছিল ইকুয়েশন, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস থিটা, তাহলে v ইকুয়ালস টু কত হবে গো, dx বাই dt ইকুয়ালস টু a ওমেগা cos অফ ওমেগা টি প্লাস থিটা, সিম্পল ডেরিভেটিভ, তাই না? তাহলে এটা আমাদের v এর ইকুয়েশন পেয়ে গেল, v ইকুয়ালস টু a ওমেগা cos অফ ওমেগা টি প্লাস থিটা। ওকে, তাহলে বলো তো এই v এর মিনিমাম ভ্যালু কত হবে, v এর মিনিমাম ভ্যালু v min ইকুয়ালস টু 0 হতে পারে, আর ম্যাক্সিমাম ভ্যালু v max ইকুয়ালস টু a ওমেগা হতে পারে। বোঝা গেল? এটা মনে রাখতে হবে তোমাদের। এবার নেক্সট আমাদের টপিক কি, অ্যাক্সিলারেশন। নেক্সট আমাদের টপিক হচ্ছে অ্যাক্সিলারেশন ইন SHM। SHM করা কোনো পার্টিকেলের অ্যাক্সিলারেশন কিভাবে রিপ্রেজেন্ট করবে, তাহলে a ইকুয়ালস টু কি হবে, dv বাই dt ইকুয়ালস টু মাইনাস অফ a ওমেগা স্কয়ার সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। ওকে, আমি এখানে যে আরটা আছে না, ওইটার পরিবর্তে আমি এ ধরছি, ক্যাপিটাল এ, কারণ তোমাদের বইয়ে এ হিসেবে দেওয়া আছে তাই। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স হয়ে যাচ্ছে, কারণ দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, মাইনাস অফ ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, তাই না? তাহলে এ সাইন ওমেগা টিটা কত হবে, এ সাইন ওমেগা টি মানে আবার দেখো এই যে উপরে আমরা করেছিলাম এক্স, এই যে, তাহলে এটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু সাইনটা অপোজিট হবে, তাহলে এটা আমাদের SHM এর কন্ডিশন। ওকে, ইট ইজ দ্য কন্ডিশন, it is the condition for SHM। ওকে, তাহলে আমরা নেক্সট কি করব, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড ইন SHM কিভাবে বের করব, ক্যাপিটাল T ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, এটা হচ্ছে টাইম পিরিয়ডের এক্সপ্রেশন। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত ছিল, নিউ ইকুয়ালস টু 1 বাই টাউ, সরি t ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। আচ্ছা, এবার দেখো আমরা এনার্জি ইকুয়েশন বের করব। নেক্সট টপিক আমাদের পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইন SHM।
ওকে, কিভাবে বের করবে বলো? ইউ ইকুয়ালস টু মাইনাস অফ ইন্টিগ্রেশন 0 থেকে x f dx। কিভাবে করবো বলো তো? দেখো ওই যে পার্টিকেলটা এসএইচএম করছে, ওই পার্টিকেলটার কি কাজ করছে? একটা রিস্টোরিং ফোর্স কাজ করছে, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস এ, আর এটা x ইকুয়ালস টু প্লাস। তাহলে x ইকুয়ালস টু প্লাস এ আর x ইকুয়ালস টু মাইনাস এর মাঝে পার্টিকেলটা কি করছে? এসএইচএম করছে, একটা রিস্টোরিং ফোর্স আছে f। সেই f এর জন্য dx অ্যামাউন্টকে সরাতে কৃতকার্য কত হবে? f dx। তাই বলছি টোটাল x ডিসপ্লেসমেন্ট করতে হলে কত হবে? ইন্টিগ্রেশন মারতে হবে। তাহলে দেখো u ইকুয়ালস টু মাইনাস অফ ইন্টিগ্রেশন 0 থেকে x মাইনাস অফ kx dx ইকুয়ালস টু কত হচ্ছে বলো তো? হাফ অফ kx স্কয়ার। আবার x এর ভ্যালুটা কত আছে দেখো? হাফ অফ k a স্কয়ার সাইন স্কয়ার ওমেগা t প্লাস থিটা। তাহলে এটা আমাদের কি পেয়ে গেলাম? পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কাইনেটিক এনার্জি ইন SHM। কাইনেটিক এনার্জি ফর্মুলা বলো? k ইকুয়ালস টু কত হয়? হাফ অফ m v স্কয়ার। তাহলে v এর ভ্যালুটা আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, তাহলে কত হবে? a ওমেগা cos অফ ওমেগা t প্লাস থিটা তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো? হাফ অফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার থিটা। তাই টোটাল এনার্জি কত হবে গো? টোটাল এনার্জি T equals to K plus U। তাহলে T equals to half of m omega square a square cos square omega t plus theta, এটা ওমেগা টি একটা থাকতো, প্লাস হাফ অফ কে স্কোয়ার। তা কে এর ভ্যালুটা দেখো আমরা এখানে ধরেছিলাম, ভালো করে লক্ষ্য করো। এ দেখো কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার হবে। তাহলে দেখো আমরা এখানে বসিয়ে দিচ্ছি কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার প্লাস হাফ অফ m omega square a square sin square omega t plus theta। তাহলে t equals to half of m omega square a square টা কমন রেখে দিচ্ছি, sin square omega t plus theta plus cos square omega t plus theta। তাহলে t equals to half of m omega square a square হবে। তাহলে একটা কথা বলতো, একটা পার্টিকেল যে অসিলেশন করছে বা অসিলেটর অলরেডি অসিলেটিং SHM এ আছে, সেই পার্টিকেলটার ক্ষেত্রে ওমেগাটা নিশ্চয়ই ফিক্সড, এটা নিশ্চয়ই ফিক্সড, পার্টিকেলটার মাস তো পরিবর্তন হবে না। তাহলে এইটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? কি কনক্লুশন করতে পারবো? the total energy the total energy of an oscillatory system is constant। মানে টোটাল এনার্জিটা অলওয়েজ কনজার্ভড থাকবে একটা এসএইচএম ক্ষেত্রে। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের একটা সিম্পল পার্টিকেল যে এসএইচএম করছিল সেই বিষয়ে একটু ধারণা। এবার দেখো আমাদের বিটেক এর ক্ষেত্রে যে জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সিম্পল পেন্ডুলামটার চেয়েও বিশেষ দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে ফিজিক্যাল পেন্ডুলাম, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, কম্পাউন্ড পেন্ডুলাম বা এটা আরেকটা নাম হচ্ছে ফিজিক্যাল পেন্ডুলাম, ফিজিক্যাল পেন্ডুলাম। এটা কেমন ছিল বলতো?
একটা রিজিড বডি, বুঝতে পেরেছো, এটা আরবিট্রারি শেপের একটা রিজিড বডি, তারকে যদি একটা যে কোনো পয়েন্ট থেকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, এরকম খানিকটা দেখতে হতে পারে, এই যে এইরকম। ওকে, তাহলে দেখো এখান থেকে ধরো পার্টিকেলটা মুভ করছে, এটা 0, তো সেই পার্টিকেলের জন্য যে এসএইচএমটা কাজ করবে, এই যে পেন্ডুলামটার জন্য, এইটা ধরো সেন্টার অফ মাস, আর এটা হচ্ছে এল ডিস্টেন্সটা, আর এইদিকে কাজ করছে এমজি। ওকে, একটু সময় দাও, দাঁড়াও ছবিটা ভালো করে আঁকি, তাহলে বুঝতে পারবে। ওকে, তো এইটা হচ্ছে ওর আলম্ব বিন্দুটা, যেখান থেকে ঝুলে আছে, এটা স্ট্রেট পয়েন্ট। তো পার্টিকেলটা কি হয়েছে, এরকম ভাবে সরিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি, এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, এটা আমাদের ও। তাহলে এইদিকে কত কাজ করবে, এই বরাবর নিচের দিকে কাজ করবে কত, এমজি। ওকে, আচ্ছা এই বরাবর কত কাজ করবে, এটা থিটা, তাহলে এইদিকে কাজ করবে এমজি কস থিটা, আর এদিকে কত কাজ করবে, এমজি সাইন থিটা। তাহলে দেখো এইটা থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এমজি সাইন থিটা হয়ে গেল, তাহলে এখানে রেস্টোরিং ফোর্স কে এমজি সাইন থিটা, বুঝতে পেরেছো। এবার একটা ব্যাপার শোনো, এই যে আলম্ব বিন্দু ও, তার সাপেক্ষে টর্ক কত কাজ করছে, তাহলে দেখো আমি বলে দিচ্ছি, রিস্টোরিং টর্ক, রিস্টোরিং টর্ক tau equals to minus of mgl sin theta, mg ফোর্স কাজ করছে আর এই ডিসটেন্সটা কত, l, তাহলে tau equals to force into display, মানে force into the distance, perpendicular distance from the application of the force, from the point of application, তাহলে tau equals to কত, minus of mgl sin theta, তাই তো। আবার দেখো মোমেন্ট অফ ইনার্সিয়াতে টাউ এর একটা এক্সপ্রেশন ছিল, টাউ ইকুয়ালস টু আই ইনটু আলফা, তাই তো। তাহলে আলফা ইকুয়ালস টু কত হচ্ছে গো, টাউ বাই আই, টাউ এর ভ্যালুটা বসাও, মাইনাস অফ এমজি এল সাইন থিটা ডিভাইডেড বাই আই। ওকে, এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা থিটাটা, এটা খুব ছোট হয়, হ্যাঁ 4 ডিগ্রির চেয়ে কম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে এই ছোট থিটা হওয়ার জন্য সাইন থিটাটা কত হবে, নিয়ার ইকুয়ালস টু থিটা হবে। ওকে, তাহলে আলফা ইকুয়ালস টু কত, মাইনাস অফ mgl ডিভাইডেড বাই i ইনটু থিটা। কি বলছি বুঝতে পারছো, আলফা ইকুয়ালস টু মাইনাস অফ mgl ডিভাইডেড বাই i ইনটু থিটা, কেন, সাইন থিটার জায়গায় আমরা অ্যাপ্রক্সিমেটলি থিটা বসাচ্ছি, তাহলে আলফার ভ্যালুটা পেয়ে গেলাম, তাই তো। তাহলে আলফা মানে কি গো, আবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, d2 থিটা বাই dt2 প্লাস mgl ডিভাইডেড বাই i ইনটু থিটা ইকুয়ালস টু কত, 0। তাহলে দেখো d2 থিটা বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 0। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত ধরছি, mgl ডিভাইডেড বাই i ধরছি, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হচ্ছে, রুট ওভার অফ mgl ডিভাইডেড বাই i। এটা কি বলেছিলাম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হয়ে গেল, তাহলে এইটা কি হয়ে গেল বলতো, এই যে ইকুয়েশনটা জেনারেট করলাম, এটা কি হয়ে গেল, ওই যে কম্পাউন্ড পেন্ডুলামটা আছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, এই d2 থিটা বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এই পার্টিকেলটার ক্ষেত্রে আমরা এবারে কি বের করব, টাইম পিরিয়ড বের করব, টাইম পিরিয়ড t ইকুয়ালস টু কত হবে, 2 পাই বাই বলো ওমেগা, তাহলে ওমেগার ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে t ইকুয়ালস টু কত পাচ্ছ দেখো, 2 পাই ইনটু i বাই mgl টু দি পাওয়ার কত হবে, হাফ হবে। ওকে, হয়ে গেল, বোঝা গেল, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট গেল। এবার এগুলো সব মেকানিক্যাল, সিম্পল পেন্ডুলামটা আমাদের অতটাও সিলেবাসে নেই। এবার দেখো এলসি সার্কিট,
সব থেকে ইম্পর্টেন্ট একটা এখন কনসেপ্ট, এলসি সার্কিট যেটা আমাদের নন মেকানিক্যাল অসিলেশন ছিল, মেকানিক্যাল অসিলেশন যেটা ছিল সেটা আমরা একটু পড়বো। ওকে, তো দেখো খুব সাধারণ একটা জিনিস, আমরা একটা ডিসি সার্কিট ইমাজিন করব। ডিসি, এখানে একটা ডিসি সার্কিট আছে, এটা প্লাস এটা মাইনাস একটা ব্যাটারি। তো একটা প্যারালাল এলসি সার্কিট, এখানে একটা ক্যাপাসিটর থাকবে আর এখানে একটা ইন্ডাক্টর লাগানো থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্টোরি, আর কিছু নেই। এটা হচ্ছে ইন্ডাক্টর এল আর এটা হচ্ছে ক্যাপাসিটর সি। এই সার্কিটটার ক্ষেত্রে এই ক্যাপাসিটরের যে কিউ অ্যামাউন্টের চার্জ স্টোর হবে সেটা কি হবে, ক্যাপাসিটর চার্জ হয়ে গেল, তারপরে যখন ডিসচার্জ হবে তখন কি হবে, একটা কারেন্ট জেনারেট করবে, তাই না? ডিসচার্জ কারেন্ট আই ইকুয়ালস টু কত হবে, ডিকিউ বাই ডিটি। ওকে, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ওই ক্যাপাসিটরটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে বলো তো, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। ওকে, এইটা আমাদের ক্যাপাসিটরের গল্পটা গেল, এটা ক্যাপাসিটর। এবার আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখব, ই ইকুয়ালস টু মাইনাস অফ এল ডিআই বাই ডিটি। এটার একটা নাম আমি তোমাদের বলেছিলাম, এটার নাম কি বলেছিলাম, ব্যাক ইএমএফ। কি বলছি বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাক ইএমএফ। এটা কোথায় জেনারেট হবে, এল এ। আর সি তে কি হচ্ছে, আমাদের পুরো গল্পটা ভি ইকুয়ালস টু কিউ বাই সি হচ্ছে। এবার আমরা দেখো খুব ভালো করে লক্ষ্য করো, যখন ডিসচার্জ কারেন্ট হবে, মানে ব্যাপারটা কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আরো ক্লিয়ার কাট আমি বলছি, এখানটাতে একটা কি লাগানো আছে, একটা সুইচ, সুইচটাকে টাচ করালাম, ক্যাপাসিটর চার্জ হলো, এবার সুইচটাকে খুলে দিচ্ছি, তাহলে কি হবে, এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। তখনের গল্পটাই আমি বলছি, ক্যাপাসিটর ডিসচার্জ কারেন্ট এরকম করে পাস করবে, প্লাস মাইনাস এটা সার্কিট, তাহলে এরকম করে কারেন্টটা যাবে। দাঁড়াও এক মিনিট, কারেন্টটা এদিক থেকে উঠবে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, আর একটা ব্যাক ইএমএফ জেনারেট হবে ই। ওকে, আমি পাথটাকে এরকম করে চুজ করছি, এটা আমার তোমাদের মতো করে তুমি চুজ করতে পারো। এবার আমরা কি করব, কেভিএল আমরা ইউজ করব, অ্যাপ্লাইং KVL to the LC circuit। আমরা কি লিখবো, প্লাস ভি মাইনাস ই ইকুয়ালস টু 0 হবে, আর দুটো পোটেনশিয়ালি সেম হবে, তাহলে কিউ বাই সি প্লাস এল ইন্টু ডিআই বাই ডিটি ইকুয়ালস টু 0। তাহলে দেখো কিউ বাই সি প্লাস এল ইন্টু ডি বাই ডিটি ইন্টু ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু 0। তাহলে কিউ বাই সি প্লাস এল ইন্টু d2q by dt2 equals to 0। তাহলে d2q by dt2 plus 1 by lc into q equals to 0। তাহলে দেখো d2q by dt2 plus omega square q equals to 0। তাহলে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তো একটা নন মেকানিক্যাল সিস্টেম, তাহলে এই নন মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কিউটাকে যদি আমি ডিসপ্লেসমেন্ট হিসেবে ইমাজিন করি, তাহলে এই ইকুয়েশনটা অলমোস্ট একটা এসএইচএম এর ইকুয়েশন, d2x by dt2 plus omega square x equals to 0 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এখানে x টাকে q, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত পেলে, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1 বাই lc, তাহলে ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ lc। তাহলে এটা কি পেয়ে গেলে, ওই যে এসএইচএম টা হচ্ছে নন মেকানিক্যালি, তার এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার মানে কি বলতো, এটা কি পিরিয়ডিক মোশনটা কি হবে, এই ক্যাপাসিটরের যে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক ফিল্ড আর ইন্ডাক্টরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে, তারা কি হবে, তারা একটা
পিরিয়ডিক এক্সিকিউশনে যাবে, ওকে, তার মানে তারা এসএইচএম করবে অ্যাকচুয়ালি, এবং তার ফ্রিকোয়েন্সি কত হবে, ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ এলসি, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কত হবে, 2 পাই রুট ওভার অফ এলসি। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট একটা টপিক।